যে অনেকের মাথায় অনেক রকমের আইডিয়া থাকে যে হ্যাঁ আমি একদিন এই বিজনেসটা করব, হোয়াট নেক্সট, ঠিক পরের স্টেপটা কি হওয়া উচিত? যে বিজনেসটা তো দিন শেষে আমি করব। হ্যাঁ। আমি কি আমাকে যথেষ্ট ভালো জানি কিনা? ওকে, ইন্টারেস্টিং। সো আমি কি ব্যবসাটা করার উপযুক্ত কিনা? হ্যাঁ। সো এটার একটা সুন্দর ছোট্ট ফ্রেমওয়ার্ক আছে এবং এটা যে কেউই ৫-৬ মিনিটেই বুঝে ফেলতে পারবে। ওকে। সো আমরা এটা কিভাবে করতে পারি? একটা হচ্ছে ৩ টা সার্কেল আঁকবো। ওকে। হ্যাঁ? একটা সার্কেল হচ্ছে যে আমি কি ভালোবাসি? আমি কোন ধরনের জিনিস নিয়ে প্যাশনেট? ওকে। এটার একটা গোলের ভিতরে লিস্ট করা। হ্যাঁ, হ্যাঁ। দ্বিতীয় আরেকটা গোলের ভেতরে আমরা লিস্ট করব যে আমি আমার দক্ষতা কি আছে? আমার স্কিল কি আছে? কোন জিনিসগুলো আমি ভালো পারি? হুম। কোন ইন্ডাস্ট্রি বা কোন জায়গাটা নিয়ে আমার নলেজ আছে? হুম। আমার কোথায় আমার নেটওয়ার্ক ভালো আছে? এই যে এটা হইতেছে যে আমার কি আছে? হুম। আর ৩ নাম্বার আরেকটা জিনিস হইতেছে যে আমার আইডিয়াটা। যে হুম। আমি ভাবতেছি যে এই জায়গাটাতে ব্যবসা করতে চাই। তাহলে এইটার পেইন পয়েন্টটা কি? এইটা লোকজন করলে পে করবে কিনা? মার্কেটটা কেমন? এই যে আমার আইডিয়াটা। তো হুম। তাহলে এই ৩ টা গোলের ওভারল্যাপিং যে জায়গাটাতে হবে, হ্যাঁ, হ্যাঁ। যে আমি ভালোবাসি, আমার দক্ষতাও আছে, আবার আইডিয়াটারও একটা ওভারল্যাপিং আছে। ৩ টা ৪ টা আইডিয়া থাকলে তাহলে ওইখান থেকে একটা আইডিয়া বের ওয়াও! হয়ে যাবে। বাট যে জানে না যে 80-20 মডেলটা কি? যে তোমার 20% জায়গা থেকে 80% আউটপুট আসে। সো এই একটা মডেলই কিন্তু তার জন্য যথেষ্ট যে বোঝা যে আমি সারাদিন যা কাজ করি, তার মধ্যে কোন 20% কাজ আমাকে 80% রেজাল্ট দিচ্ছে। তাহলে বাকি কাজগুলো যদি সে তার লিস্ট থেকে ফেলে দেয়, তাহলে সে কিন্তু অনেক রিল্যাক্স ওয়েতে শুধুমাত্র ইফেক্টিভ কাজটা করতে পারে। সো এটাও কিন্তু একটা মডেল। এক্সাক্টলি। সো মডেল দ্যাটস ওয়াই মডেল ইজ ভেরি ইম্পোর্টেন্ট। হুম। এবং এইজন্য একজন যে ২৫ বছর বয়সে হুম, হুম। ব্যবসা শুরু করছে ভার্সাস একজন যে ৪০ বছর বয়সে ব্যবসা শুরু করছে, হুম। স্ট্যাটিস্টিক্যালি যে ৪০ এ শুরু করছে সে কিন্তু সফল বেশি হয়। আমি এক এটা কি শুধু আমার আশেপাশে ৪-৫ জন বন্ধুর প্রবলেম নাকি এটা আসলে লেটস সে ২০ লাখ মানুষের প্রবলেম? সো এইটা কারণ একটা ব্যবসা শুরু করতে যাওয়ার সময় তো আমার ব্যবসাটার সাইজ কত বড় হবে, মার্কেট সাইজ কত, এই জিনিসগুলো তো বোঝা দরকার। সো এক্সাক্টলি। এই সময়টাতে এইজন্য এই পিটা হচ্ছে ইম্পোর্টেন্ট টু যারা আমার এই প্রোডাক্টটা বা সার্ভিসটা ব্যবহার করবে তারা আসলে কেমন? হুম, তারা হুম, কোন মাইন্ডসেটে, তাদের হুম, হুম, ইকোনমিক ব্যাকগ্রাউন্ড কি? হুম, বা এটা যদি আমি বাচ্চাদের জন্য চিন্তা করি, কোন বয়সী বাচ্চাদের, হুম, হ্যাঁ? হুম, কিংবা কেউ তো B2B প্রবলেমও সলভ করতে চায়। লাইক আমি বিজনেসের কোনো একটা প্রবলেম সলভ করব। হ্যাঁ, তাহলে আমি কি কোনো বড় বিজনেসের প্রবলেম সলভ করতেছি না ছোট SME প্রবলেম, হ্যাঁ, হ্যাঁ, SME বিজনেসের প্রবলেম সলভ হ্যাঁ, করতেছি। সো তার মানে হচ্ছে যে আমার এই প্রোডাক্ট বা সার্ভিসটা ব্যবহার করবে তাকে নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করা, এইটা একটা সেকেন্ড স্টেপ। এবং তাহলে যদি হয় বা যদি এটার চাহিদা থাকে দেন ৩ নাম্বার পে। হ্যাঁ, ৩ নাম্বার হচ্ছে পে করবে কিনা। ওকে। কারণ হইতেছে অনেক সমস্যা আছে। হ্যাঁ, হ্যাঁ। আবার সেটা হয়তো জেনুইন সমস্যা। কিন্তু হুম, এই হুম, সমস্যাটা সমাধানের জন্য আবার সে পে করবে না। তাহলে তো হুম, দ্যার ইস নো বিজনেস। হুম, তাহলে ওইটা হয়তো চ্যারিটি বা অন্যভাবে করতে হবে। হুম, হুম, সো তার মানে এই যে ৩ নাম্বার পি যে আমার তার মানে কি ব্যবসা হতে হলে আমাকে পে করতে হবে এটা কেউ না কেউ রাইট, যে ইউজ করতেছে। রাইট। দেন আসে যে এই যে পে যে করবে সে তাহলে কত পে করবে? হুম, আ কিভাবে পে করবে? হুম, হুম, ইনস্টলমেন্টে পে করবে না হুম, একবারে পে হুম, করবে? হুম, হুম, সো তখনই আসবে প্রাইসিং, সেটা আমরা হুম, পরে যাব। বাট এই যে ৩ টা পি, এই ৩ টা পি নিয়ে একটু ভাবতে হবে। এটা যদি এটাও একটা ফানেলের মতো। দিস ইস হুম, বেসিক্যালি a funnel. হুম, সো আমার প্রবলেম, সো এখানে ২-৩ টা প্রবলেম থাকতে পারে। দেন আসে পিপল, কাদের এটা? তারপরে হচ্ছে পে। সো এইখানেও যদি একটাতে আবার ন্যারো ডাউন করতে চাই, কারণ লেটস সে আমি চাই যে এগ্রিকালচারে কিছু একটা করতে। ফর এক্সাম্পল, হুম, হুম, তো এগ্রিকালচারে তো ৫ ধরনের প্রবলেম থাকতে পারে, তাই হুম, না? তো আমি তাহলে সবগুলা প্রবলেম কি আমি অ্যাড্রেস করতে পারব না? আমি হয়তো ওই পুরা এগ্রিকালচার ভ্যালু চেইনের একটা প্রবলেম নিয়ে কাজ করব। তাহলে এটা হুম, কাদের? এটা কি ফার্মারদের নাকি ট্রেডারদের না কাদের? সো এইভাবে করে ফাইনালি পে পর্যন্ত আসলে দেখা যায় যে আসলে একটা থাকে। সো দ্যাট ইস অ্যানাদার ফ্রেমওয়ার্ক যেইটা করে ফেললে তাহলে ১ম যেটা বললাম যে ৩ টা ৩ টা সার্কেল দিয়ে সার্কেল। হ্যাঁ। আইডেন্টিফাই করা যে এম আই দ্য রাইট পারসন হুম, 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 টু সলভ দিস প্রবলেম হুম, 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 বা টু ডু দিস বিজনেস। যেখানে হইতেছে যে ওইখানে আসে কো-ফাউন্ডার এর কনসেপ্ট যে আমার হয়তো সার্টেন দক্ষতা নাই। কিন্তু হুম, এই ব্যবসাটা করার জন্য ওই দক্ষতাটা লাগবে। হুম, হুম, তখন কিন্তু তাহলে আমার ওরকম একজন কো-ফাউন্ডার লাগবে আবার। রাইট, হ্যাঁ? রাইট। সো তাহলে ওই পিটা হয়ে মানে ওই সার্কেলের ফ্রেমওয়ার্কটা হয়ে যাওয়ার পরেই আমরা এই যে এই 3 P এর ফ্রেমওয়ার্কটা করে ফেললেই এইটা ইট উইল টেক অনলি প্রবাবলি 20 মিনিটস 30 মিনিটস ম্যাক্স। এটা করে ফেললেই দেন উই আর রেডি টু টেক দ্যাট আইডিয়া টু স্টার্ট ওয়ার্কিং অন দ্য নেক্সট স্টেপস। তোমার মার্কেটটা কত বড়, প্রবলেমটা তুমি কত বড় প্রবলেমটা সলভ করতেছো, এটা খুব ইম্পোর্টেন্ট। খুবই ইম্পোর্টেন্ট এবং হ্যাঁ, সো বাট ওই যে মানে টেকিং ইওর মুদির দোকানের অ্যানালজি, একজন মুদির দোকানদারের যত কাজ করা লাগে, যা কাজ করা লাগে, স্বপ্ন যে 750 চেইন শপ চালায় একই কাজ। এক্সাক্টলি। ফান্ডামেন্টালি কিন্তু একই কাজ। ফান্ডামেন্টালি একই কাজ। কিন্তু হয়তো অপারেশনটা ওখানে বড়। হ্যাঁ, কিন্তু ফান্ডামেন্টাল কাজ কিন্তু সেইম। তাকেও সোর্সিং করতে হয়, তাকেও কাস্টমারকে করতে হয়, তাকেও একটা লাভ করতে হয়। আবার এটারে যদি আমি ডিজিটালি নিয়ে যাই চাল-ডাল, Exactly. ফান্ডামেন্টালি কিন্তু কাজ একই। হ্যাঁ। হ্যাঁ, তাকেও প্রোডাক্ট সোর্সিং করতে হইতেছে, অর্ডার করতে Vendor হচ্ছে, management করতে ভেন্ডর হচ্ছে। ম্যানেজমেন্ট করতে হচ্ছে। হুম। সো তার মানে এইটা উদ্যোক্তার নিজের কাছে এই যে স্বপ্নটা যে আমি কত বড় করব এবং আমার স্টার্টিং পয়েন্ট কি? হুম, 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 আমি একজন মুদির দোকানদারকে নাক সিটকাবো যে ও কোনো ব্যবসা না। হুম, আর আমি খালি ভাববো যে চাল-ডালের মতোই করব। হুম, হুম, হুম। কিন্তু নো দিস যে আসলে একজন মুদির দোকানদারেরও সেইম অ্যামাউন্ট অফ সেইম জিনিসই করতে হয়। এক্সাক্টলি। জাস্ট খালি চাল-ডালকে ডিফারেন্ট স্কেলে করতে হয়, স্বপ্নকে ডিফারেন্ট স্কেলে করতে হয়। পরিশ্রম করা, মাথা খাটানো, ওটা কিন্তু মুদির দোকানদারের কম হচ্ছে না। কম হচ্ছে না। আমরা অনেক সময় আমরা যারা নতুন উদ্যোক্তা হতে চাই, নতুন কিছু একটা শুরু করতে চাই, আমরা অনেক সময় ভাবি যে আইডিয়াটা বুঝি অনেক দামি। কিন্তু আইডিয়াটা এমন কোনো কিছুই না। হুম। দ্যা মেইন থিং ইজ ইওর ভিশন অ্যান্ড হচ্ছে এক্সিকিউশন। যেমন বাংলাদেশের মতো একটা জায়গায় এখানে ২০ কোটি মানুষ, হুম। যেখানে আপনার হচ্ছে নিউজিল্যান্ডের মতো একটা দেশে ৫৫ লাখ মানুষ মাত্র। হুম, ঢাকা শহরে ৪ ভাগের ১ ভাগ মানুষ দিয়ে একটা দেশ। হুম, আর বাংলাদেশে ১৮-২০ কোটি মানুষের অলমোস্ট সবাই চা পছন্দ করে। হুম। বাট বাংলাদেশে কিন্তু এখনো চায়ের উপরে এত বড় একটা কোম্পানি হয়ে ওঠে নাই। হুম। বাট মার্কেট ইস দেয়ার।
মার্কেট ইজ দেয়ার। সো কোন সেক্টরে ভাই বিজনেস করলে ভালো হবে, এইটা না ওইটা? আমার উত্তর থাকে যে তুমি যদি পারো এই যে কোনো সেক্টরে ইউ ক্যান বিল্ড বিজনেস। যে কোনো, আমাদের দেশের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে বিজনেস বিল্ডিং এর জায়গাতে আমরা আসলে ব্র্যান্ড বিল্ডিং নিয়ে যথেষ্ট ভাবি না। সো ব্র্যান্ড বিল্ডিং যদি আমরা না করি তাহলে আসলে যে কেউই যে কোনো দিন এসে আমাদের ধাক্কা দিয়ে আমাদের ব্যবসা শেষ করে দিতে পারে। তো কেউ বেশি টাকা নিয়ে এসে, বেশি নেটওয়ার্ক, বেশি রিসোর্স নিয়ে এসে ভাই আপনার চেয়ে চিপে, আপনার চেয়ে ভালো জিনিস দিয়ে আপনাকে খাইয়ে দিতে পারবে। তো তাহলে কোন জিনিস আপনাকে প্রোটেক্ট করবে? ব্র্যান্ড। আচ্ছা ভাই, আমরা যে জায়গায় ছিলাম আইডিয়া ভ্যালিডেশন হয়ে গেল, তারপরে স্টেপটা কি হবে? সো যখন আমরা আইডিয়া মানে বুঝলাম যে এইটাতে আমরা লক করবো, এখন আমাদের দায়িত্ব হচ্ছে নেক্সট 2টা কনসেপ্ট নিয়ে কাজ করা, ওকে। যে এইটা মানুষ চায় কিনা, জাস্ট টু টেস্ট। হুম। দিস ইজ নট দ্য ফাইনাল প্রোডাক্ট। ফাইনাল প্রোডাক্ট আরো ফাইন টিউন হয়ে নামবে, তখন প্রোডাক্ট মার্কেট ফিট হবে। কিন্তু এমভিপি হচ্ছে যে আমার কাছে 100 টাকা আছে, 1000 টাকা আছে, 5000 টাকা আছে, এইটা দিয়েই আমি বুঝতে পারতেছি কিনা যে 50 জন 100 জন কাস্টমারের কাছে লঞ্চ করে বা কথা বলে বা তাদের কাছে প্রোডাক্টটা দেখায়া বা সার্ভিসটা ইউজ করায়া তারা এটা ইন্টারেস্টেড কিনা নেওয়ার জন্য, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে তারা কি পে করতে চাচ্ছে কিনা এটার জন্য। আচ্ছা, পে যদি করতে চায় কেমন পে করতে পারে, একটা রেঞ্জ বুঝতে পারা। হ্যাঁ, মানে এরকম না যে ফাইনাল এটাই, কারণ এখানে তো মানে চেঞ্জ হবে এমভিপি থেকে। 3 নাম্বার যে জিনিসটা এমভিপি থেকে আসবে সেটা হচ্ছে ফিডব্যাক। যে আমি যে প্রথমেই নামাই দিলাম তা না, আমি এমন একটা জিনিস নামাইলাম যেটাতে বোঝা যাচ্ছে যে এইটা, বাট দেন যে 50 জন, যে 20 জন, যে 5 জন ব্যবহার করতেছে তার থেকে আমি ফিডব্যাক নিচ্ছি, নিয়ে আমি তারপরে ফাইনাল প্রোডাক্টের উপরে কাজ করতেছি। তার মানে এমভিপি এই যে স্টেপটা, এইটা অনেকেই করে না। হ্যাঁ, অনেকেই করে না। এবং তারা অনেক সময় 2-3 বছর একটা ব্যবসার পেছনে সময় টাকা ইনভেস্ট করে ফেলে, তারপরে মার্কেটে লঞ্চ করে দেখে যে এই জিনিস চলে না। তার মানে 1 বছর 2 বছর নিজের জীবন থেকে গেল, লাখ লাখ টাকা নষ্ট হইলো। আমি এটার এগেইনস্ট। রাইট। অনেকেই বলে যে ভাই আমারটা তো এমন বড় ব্যবসা বা এমন বড় চিন্তা করতেছি যেটা আমি লাইক 50 লাখ টাকা ছাড়া নামাই যাবে না। তারপরে আমার আইডিয়াটা এমন যেটা এটা মার্কেটে জানলেই সবাই কপি করে ফেলবে, এরকম বিভিন্ন কথা থাকে। মানে এই কথাগুলোর আসলে কোনো ভিত্তি নাই। হ্যাঁ, ভার্জিন নাম আমরা সবাই শুনছি, ভার্জিন গ্রুপ অফ কোম্পানি। ভার্জিন এয়ারলাইন্স যে লঞ্চ করছিল উইথ জিরো মানি। সো কিভাবে আমি যদি এটা ভাড়া নিতে চাই তাহলে কত করে ভাড়া পড়বে? তো বলছে যে পার ফ্লাইট এরকম ভাড়া পড়বে। আচ্ছা ঠিক আছে। তো তাহলে তুমি আমাকে কি 1 মাসের জন্য ভাড়া দিবা আমি যদি চাই এটা? বলছে হ্যাঁ ভাড়া দিব। ঠিক আছে, ফাইন। তো ফার্স্ট এটা রাজি করাইছে। তারপরে সে মানে উনি যেটা করলো তখন উনি হইতেছে পুরা এই সব টিকেট মিকেট বুকিং করলো, করে টাকা পায়া গেল, সেই টাকাটা দিয়ে প্লেন উঠলো এবং তারপরে পে করে দিল সবাইকে যারা 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 পাওনা। সেইখান থেকে এই জিনিসটা আসছে যে স্যার রিচার্ড ব্র্যানসন, তো উনি তো ভার্জিনের ফাউন্ডার, যে স্যার রিচার্ড ব্র্যানসন একটা এয়ারলাইন্স লঞ্চ যদি করতে পারে, হ্যাঁ 0 টাকা দিয়ে, তাহলে বাবা তুমি এমন কি ব্যবসা শুরু করতে চাইতেছো যেটাতে এত টাকা লাগবে? সো তার মানে যেখানেই টাকার কথা আসবে, টাকার কারণে বা এটা অনেক বড় জিনিস, এটা আমি শুরু করতে পারতেছি না, সেইখানে ইউ হ্যাভ টু ইউজ এর ক্রিয়েটিভিটি। সো ইনোভেশন। সো টাকাকে রিপ্লেস করতে হবে ক্রিয়েটিভিটি দিয়ে। এখানে আমি একটু বলি যে আমার আশেপাশে অনেক বিজনেস এনথুসিয়াস্ট লোকজন আসে, তারা বলে টাকার জন্য বিজনেস করতে পারতেছি না। ওকে ফাইন, বিগত 4-5 বছরে তাদের অ্যাকাউন্টে মোটামুটি ভালো অ্যামাউন্টে একটা টাকা আছে যেটার মাধ্যমে একটা বিজনেস শুরু করা যায় অ্যাটলিস্ট বাংলাদেশে। যখন তাদের সাথে এখন আমার কথা হয় যে এখন কেন শুরু করতেছো না, তখন বলছে আর একটু সময় নিব, এখন তো টাকা আছে, এখন কেন শুরু করতেছো না, আর একটু বিজনেসটা বুঝি। এইভাবে কিন্তু তারা টাইম পাস করতেছে। বাট অ্যাকচুয়ালি বিজনেস শুরু করতে কিন্তু আসলে অনেক টাকা লাগে না। হ্যাঁ, আর এই যে আপনি যেটা বললেন যে দিস ইজ দ্য বেস্ট এক্সাম্পল, যে এয়ারলাইন শুরু করতে যদি হচ্ছে 0 টাকা দিয়ে শুরু করা যায়, তো অন্টারপ্রেনারদের ওই মানে মাইন্ডসেটটাই থাকা জরুরি টাকার চেয়ে। ওইটা ফার্স্ট পজিশনে থাকে যে আমার মাইন্ডসেটটা কেমন, এন্ড সেকেন্ড পজিশনে টাকা, নেটওয়ার্ক এন্ড এভরিথিং, বাকি কিছু। সো হ্যাঁ, মানে সো যেটা বলতেছিলাম, সো তাহলে এই যে এমভিপি যে বিষয়টা, রাইট? সো তার মানে এমভিপি করে ফেলতে হবে, এবং এমভিপি করতে যদি কেউ 3 মাসে বেশি সময় লাগায় তাহলে বুঝতে হবে এটা ঝুলে যাবে। মানে এই যে উদাহরণটা মাত্র দিলেন যে আমি খালি ভাবতে আসি ব্যবসা করব শিখতেছি। ব্যবসা কোনোদিন বই পড়ে, এই যে পডকাস্ট শুনে, হ্যাঁ চাকরি করে শেখা যায়। ব্যবসা এমন একটা জিনিস, এইটা মাঠে নামলেই শুধুমাত্র বোঝা যায়। কারণ আপনি 100 বই পড়েন ব্যবসার, 100 জায়গায় চাকরি করেন, কিন্তু নিজে যখন উদ্যোগটা নেবেন, নিজে যখন ব্যবসা করতে নামবেন, ওই ব্যবসা আপনাকে এমন জিনিস শেখাবে যেটা আগের ওই গত 10 বছরের অভিজ্ঞতা হাজার বই কখনো শেখাইতে পারবে। সো তার মানে হচ্ছে যে আজকে আপনি নেমে যাওয়াটা মানে হইতেছে আপনার শেখা শুরু। আগে যা কিছু করছেন এগুলো আপনার প্রস্তুতি, আপনি কাইন্ড অফ গ্রাউন্ড প্রিপারেশন করছেন, কিন্তু এটা অনেক বেশি লেন্দি করা উচিত না। একবার যখন কেউ বুঝে ফেলছে যে এটাই আমি করতে চাই, এখানেই আমার মন, এটাই আমার ভালো লাগে, এখানে বিজনেস আছে এবং আমি মনে করতেছি আমি পারবো, এরপরে আসলে তার দ্রুত একটা এমভিপি করে উইদিন 5-6 মান্থ এটা মার্কেটে নামায় টেস্ট করে যদি দেখে যে ভালো, তাহলে ভালো, এখানে বিজনেস বিল্ড করা। যদি দেখে যে না এটা কাজ করতেছে না, তাহলে ইউ হ্যাভ টু ডু দ্য নেক্সট থিং। কারণ প্রথমবারই চেষ্টা করে সফল হয়ে গেছে, এইটা তো খুব অনেক বেশি লাক। এত লাকি সাধারণত হয় না ব্যবসায়ীরা, তাদের 4টা-5টা ধরা খাওয়ার পরে সে কিন্তু একটা সফল হয়। সো এখন আমি ভাবতেছি যে আমি এটা শুরু করবো আর সফল হয়ে যাবো, এই জিনিস হবে না জীবন। সো আমার প্রথমটা ফেল মারবে, দ্বিতীয়টাও মারতে পারে। তাহলে এইভাবে আমার যদি ফেল মারতে দেরি হয়, তাহলে বাই দ্য টাইম আমি 40-50 হয়ে গেছে, তখন আমি কবে আর শুরু করবো, কবে 2-3 বার ফেল করবো, আর কবে অ্যাকচুয়ালি সাকসেসফুল বিজনেস করবো। সো এই জন্য সবার কাছে এটা অনুরোধ থাকবে যে দ্রুত শুরু করে ফেলা, মাঠে না নামলে মারছে না যায়। স্টার্ট ফার্স্ট, ফেল ফার্স্ট। হ্যাঁ,
আপনি যদি আপনার কাস্টমারের নিয়ে 15 মিনিট 20 মিনিট কথা না বলতে পারেন হুম, 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 ডিপলি, হুম, তাহলে আপনি আসলে ব্যবসাটা ফেল মারবে। আপনি যদি আপনার কাস্টমারে আপনার বউয়ের চেয়ে, হুম, হুম, আপনার বন্ধুর চেয়ে, আপনার বসের চেয়ে হুম, হুম, বেশি ভালো না চিনেন, হুম, তাহলে আপনার ব্যবসা ফেল মারবে অ্যাটলিস্ট আর্লি স্টেজে। রাইট, রাইট, রাইট। খুবই, খুবই ইম্পোর্টেন্ট অ্যাকচুয়ালি, এবং এই জায়গাতেই আসলে সবাই ফেল করে আসলে। এরপরে কি করব আমরা তাহলে? এখন আসতেছে সার্ভিস লঞ্চিং এর টাইম, বা হুম, প্রোডাক্ট লঞ্চ করবে এখন আমি মার্কেটে, এগুলো সব করা ডান। হুম, এটা 6 মাস থেকে 1 বছর লাগতে পারে এই পুরো জিনিসটা আইডিয়া থেকে এই পর্যন্ত আসতে। হুম, এখন আমি লঞ্চ করব। প্রথম যে জিনিসটা হবে যে আমার চ্যানেল কি হবে, লাইক নাও কামস ওই যে মার্কেটিং এর 5P বা 7P যে জিনিসগুলো, এইগুলোর দিকে তাহলে এখন নজর দেওয়ার সময় হয়েছে। ওকে। আমাদের এইখানে এখন যে জিনিসটা হয়েছে, উদ্যোক্তারা সবাই মনে করে যে একটা কিছু করবো, ফেসবুক পেজ খুলবো আর ব্যবসা শুরু হয়ে যাবে, বুস্ট করবো এবং ব্যবসা হইতে থাকবে। দ্যাট ইজ দ্য ওয়ার্স্ট থিং দ্যাট ইউ ক্যান ডু টু ইউর বিজনেস। ফেসবুককে একদম সাইডে রেখে আমাকে চিন্তা করতে হবে হোয়াট আর দ্য আদার চ্যানেলস, আমি কিভাবে আমার কাস্টমারের কাছে যাব এবং আমার পয়েন্ট অফ পারচেস কি, কোথা থেকে কিনবে। সো ফর এক্সাম্পল আমরা যারা ফিজিক্যাল প্রোডাক্ট বানাই, আমাদের প্রোডাক্ট রিটেলেও পাওয়া যায়, অনলাইনে পাওয়া যায়। আচ্ছা, সো আমাদের প্রোডাক্ট বা অন্য যে কারোর প্রোডাক্ট, হ্যাঁ লেটস সে ইউ ওয়ার্ক ইন অন্যরকম বিজ্ঞান বাক্সের প্রোডাক্ট অনলাইনেও পাওয়া যায়, অফলাইনেও পাওয়া যায়। তো তাহলে এই যে প্রোডাক্টটা এখন, এইটা আমি যে আগে বলতেছিলাম যে কোথায় রাখবো, কোন ধরনের দোকানে থাকবে, শুধুমাত্র ওই ধরনের দোকানেই থাকবে যেখানে আমার যে কাস্টমার আমি খুঁজতেছি সেই কাস্টমার যেন আসে। হুম, আচ্ছা, এটা হচ্ছে 1 নাম্বার, যে যেইখানে, কারণ অনলাইনে তো আমরা একটু টার্গেটিং করতে পারি, অফলাইনে কিন্তু আমার সিদ্ধান্ত যে আমি যেই ধরনের দোকানে দিব বা যেই জায়গাতে দিব, যেই ধরনের রিটেলে, ওই রিটেলে কি আমার ধরনের কাস্টমার আসতেছে কিনা। হুম, হুম, এইটা অনেক সহজ শুনলেও আসলে জিনিসটা তো সহজ না, সহজ না। রাইট। এবং সাধারণত এটা 2-3 বছর সময় লেগে যায় বুঝতে, এবং বিশেষ করে যখন নতুন ক্যাটাগরির প্রোডাক্ট আসে। হুম, অন্যরকম হুম, বিজ্ঞান বাক্স কিন্তু একটা কমপ্লিটলি নিউ কাইন্ড অফ প্রোডাক্ট ছিল, হুম, এবং হুম, আমি সিওর যে অনেক জায়গায় দেওয়া হয়েছে, তারপর আবার উইথড্র করা হ্যাঁ, হয়েছে হ্যাঁ, কারণ হ্যাঁ। চলতেছে না। রাইট, আমাদের ক্ষেত্রে সেম জিনিস ঘটছে, রাইট। কারণ নতুন ধরনের প্রোডাক্ট কোনো টিপিক্যাল মার্কেট ওইভাবে নাই, ডিস্ট্রিবিউশন চ্যানেল নাই। সো নিজেদেরকে বিল্ড করতে হয়েছে, হুম, 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 এবং টেস্ট করে অনেক জায়গায় ধরা খেয়ে তখন ফাইনালি আমরা বুঝতে পারছি আচ্ছা এই জায়গায় চলে, এই জায়গায় চলে না, হুম, তাই না? হুম, সো এখন যখন আমরা যেমন বলতে পারবো, কিন্তু সো এইটা খুব গুরুত্বপূর্ণ যে আমার এই মার্কেটিং চ্যানেলটা কি। বাংলাদেশে 12,000 কোটি টাকার খেলনার মার্কেট, হুম, কিন্তু লোকাল কোনো ভালো এখন পর্যন্ত স্টাবলিশড টয় ব্র্যান্ড নাই। হুম, হুম, তার মানে এখানে চাইলেই আরো 20টা ব্র্যান্ড তৈরি করা সম্ভব, ওকে। এবং খেলনাতে ইটসেলফ এত ধরনের ভ্যারিয়েশন আছে, আমি ছোট বাচ্চাদের করতে পারি বা বিভিন্ন ধরনের করা যায়। তো অন্যরা তো অন্য কিছু বলবে হয়তো বা কিছুই বলবে না। তার মানে ও যে কিছু বলতেছে না, এটাই আমার অপরচুনিটি, আমি হুম, আমার গল্পটা বলি। হুম, হুম, কয়জন তার গল্পটা বলে? খুব কম ব্র্যান্ডের ক্রেতারা জানে যে এই ব্র্যান্ডটা হোয়াট দে স্ট্যান্ড ফর, তাদের উদ্দেশ্য কি, তাদের মিশন কি, তারা কেন এই জিনিস করতেছে, হুম, কি টাকা কামানোর জন্য খালি বানাচ্ছি খেলনা, বই, নাকি অন্য কিছুর জন্য, মিশনটা কি। হুম, সো যখন তারা জানবে যে আমার মিশনটা হচ্ছে বাচ্চাদের মোরাল ভ্যালুজ, বাচ্চাদের ক্রিয়েটিভিটি নিয়ে কাজ করা, এবং সেটার কারণে হয়তো আমি সার্টেন প্রোডাক্ট বানাইছি, হুম, হুম, ভার্সেস আরেকজন কেউ যে কিনা এগুলো কিছু কমিউনিকেট করতেছে না, বলতেছে খালি এই যে আমার প্রোডাক্ট নাও, আমার প্রোডাক্ট নাও, আমার প্রোডাক্ট নাও, হুম, হুম, তাহলে ডেফিনেটলি আমি যে কমিউনিকেশনটা করছি এটার কারণে একটা গ্রুপ আমার কাছ থেকে নিবে, হুম, এবং আমার প্রোডাক্টের দাম বেশি হইলেও, আমার প্রোডাক্টের ইউএসপি খারাপ হইলেও আমার কম্পিটিশনের চেয়ে হুম, স্টিল সে আমার কাছ থেকে নিবে, কারণ সে আমার লয়াল কাস্টমার হয়ে গেছে বা সে আমার অ্যাম্বাসেডর হয়ে গেছে। কেন? কারণ সে বিশ্বাস করে যে মিশনটাতে আমি বিশ্বাস করি, হুম, আমি যে কারণে কাজ করতেছি সেও এইটা বিশ্বাস করে, সেও বিশ্বাস করে যে আমার বাচ্চার নৈতিকতা, মূল্যবোধ এগুলো খুব গুরুত্বপূর্ণ, হুম, রেজাল্ট, মার্ক, পরীক্ষা এগুলো গুরুত্বপূর্ণ হুম, না। হুম, হুম, আমরা যেহেতু গুফি থেকে এটা বিশ্বাস করি, এই জন্য আমরা এগুলো ইমপ্রুভমেন্টের জন্য ওই ধরনের প্রোডাক্ট বানাই। সো তার মানে যারা আবার খালি বাচ্চা জিপিএ 5 রেজাল্ট, মার্ক, এগুলার জিনিস বিশ্বাস করে, যারা বিশ্বাস করে না যে এগুলো গুরুত্বপূর্ণ তার বাচ্চার ভবিষ্যতের জন্য, সে কিন্তু আমার কাস্টমার না। রাইট। এবং এইটাই হচ্ছে ব্র্যান্ড বিল্ডিং এর কাজ। ব্র্যান্ড বিল্ডিং মানে হচ্ছে স্যাক্রিফাইস। বাংলাদেশে বড় কোম্পানির মালিকরাও এটা যথেষ্ট ব্র্যান্ড পরিমাণে জানে না। রাইট। নতুনদের কথা তো নাই। কিন্তু নতুনরা যেহেতু স্মার্ট, তারা এখন নতুন হুম, শুরু করতেছে। আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব এই ব্র্যান্ড আর্কিটাইপ, আজকে যে এটা শোনার পরে সার্চ দিতে যে এই ব্র্যান্ড আর্কিটাইপ জিনিসটা কি, হুম, এবং খুঁজে বের করা আমার নিজের ব্র্যান্ড আর্কিটাইপ কি ব্যক্তিগত অ্যাজ এ পারসন, হুম, হুম, এবং খুঁজে বের করা যে আমি যে ব্র্যান্ডটা তৈরি করতে চাই, আমি যে বিজনেসটা বিল্ড করতে চাই, সে কোন ব্র্যান্ড আর্কিটাইপে পড়বে। সে কি হিরো টাইপের হবে, নাকি সে সেইজ সেই হবে, স্টেপ হবে। নাকি হুম, সে এভরিম্যান হবে। হুম, নামগুলো বলতেছি, এগুলো এক্সপ্লেইন করবো না, আমি হুম, এক্সপেক্ট করবো সবাই খুঁজুক এটা। হুম, ওইটা হচ্ছে ইম্পর্টেন্ট, কারণ ওইটা না পিক করা পর্যন্ত সে আসলে বুঝবে না তার কমিউনিকেশনটা করা কি উচিত। এক্সাক্টলি। হ্যাঁ, রাইট, রাইট। কারণ সে আজকে কমিউনিকেট করবে এমন একটা কিছু যেটা ওই হিরো টাইপ যারা তাদেরকে হুম, অ্যাট্রাক্ট করতেছে, কালকে এমন একটা কমিউনিকেট করবে যে কিনা ইনোভেটর টাইপ যাদেরকে হুম, অ্যাট্রাক্ট হুম, করতেছে। কিন্তু সে যদি এটা না জানে, তখন যারা কাস্টমার তারা তো খুব ধান্দায় পড়ে যাবে, আরে এই ব্যাটা বেচতে চায় কার কাছে, এ কি হ্যাঁ, আমার সাথে কথা বলতেছে হ্যাঁ, নাকি ওর সাথে কথা বলতেছে, হ্যাঁ, কারণ হ্যাঁ, মাত্র যে কথাটা বললো না, হ্যাঁ, মাত্র যে একটা দেখলাম, হ্যাঁ, হ্যাঁ, মাত্র যে কমিউনিকেশনটা করলো, এটা তো আমার সাথে রিলেট করে না, তাহলে তো ও আমার জন্য না। হ্যাঁ, হ্যাঁ, সো তার মানে হচ্ছে আমি অ্যাট এ গিভেন টাইম হ্যাঁ, কখনোই ব্র্যান্ড যদি বিল করি, নট এই যে জেনারেল টিপিক্যাল হুম, প্রোডাক্ট, মানে হুম, যেগুলা ফাংশনাল প্রোডাক্ট, হুম, আমি যদি ব্র্যান্ড বিল করতে চাই, আমি কখনোই 15 থেকে 20% বেশি মার্কেট শেয়ার ধরতে পারবো না। এটা মাথায় নিয়ে নেওয়া ভালো। রাইট। সো তার মানে তাহলে কোন 15 থেকে 20% মার্কেট আমি ধরবো, ওইটাই নির্ধারণ করে দেয় ওই ব্র্যান্ড আর্কিটেক্ট। মালিক এগুলো কেয়ারই করে না। হুম, কারণ বাংলাদেশে কি হয়, বাংলাদেশে 20 কোটি মানুষ
কিছু একটা দিলে খাবে চলবে, এই যে মাইন্ডসেট যেটা এই 1980 সাল থেকে এখন পর্যন্ত চলতেছে, এই মাইন্ডসেটে যদি নতুন দিনের উদ্যোক্তারা চলে তাহলে হবে না। কারণ এই মাইন্ডসেটে ওনারা কিন্তু ম্যাস মার্কেট ধরে ফেলছে। রাইট। এখন কিন্তু তারা আস্তে আস্তে মানে উপরের দিকে আসতেছে, কারণ ম্যাস মার্কেট আর কিছু করার নাই, উপরের দিকে আসতেছে। এখন আমি আজকে নতুন নামতেছি, আমি এসে যদি এইভাবে চিন্তা করি তাহলে হবে না। এবং আমি তো শুধু লোকাল ফাইটে নামতেছি না, গ্লোবাল ফাইটেও আছে। এবং আমি সবসময় যেটা বলি যে এখন বাংলাদেশে যারা নতুন উদ্যোগ শুরু করতে চায় তাদেরকে চিন্তাই করা উচিত ফ্রম ডে ওয়ান, আমি কিভাবে একটা গ্লোবাল জিনিস বানাইতে পারি। টেক প্রোডাক্ট হলে গ্লোবাল টেক প্রোডাক্ট, স্যাস হইলে একটা গ্লোবাল স্যাস। আমি যদি একটা প্রোডাক্ট বানাই সেটা বাংলাদেশে বানাচ্ছি, কিন্তু আমি কিভাবে বাইরে এক্সপোর্ট করবো, বাইরের মার্কেটেও নিব। আমাকে প্রথম দিন থেকেই গ্লোবাল চিন্তা করে যদি আমি নামি তাহলে ভালো। বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য মার্কেট, এইভাবে চিন্তা করি, কিন্তু আমি যেন গ্লোবালটা, কারণ তাতে করে দুইটা জিনিস হয়। একটা হচ্ছে যে ইনস্ট্যান্টলি আমার মার্কেট অনেক বড় হয়, আমার চিন্তাটা যে আচ্ছা আমি তো বড় মার্কেটে খেলতেছি। দ্বিতীয় যেটা হচ্ছে আমার যে স্ট্যান্ডার্ড অফ দ্য প্রোডাক্ট সেইটা আমি বেঞ্চমার্কিংটা বেটার হয়। রাইট। কারণ বাঙালিরে খাওয়াবো, বাঙালিরে যাই খাওয়াই তাই তো চলে, মানে যাই দিব তাই চলবে, এই যে মাইন্ডসেট, এটা কিন্তু আমি যদি চিন্তা করি আমি একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড করবো, তখন কিন্তু এই মাইন্ডসেট তৈরি করলে হবে না। তার আমার কাছে যেটা মনে হয় যে একজন উদ্যোক্তার প্রথম যে ইনভেস্টমেন্টটা সেটা তার পকেট থেকে হওয়া উচিত। দেন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিজ। ওকে। প্রথমেই তার বাইরে যাওয়া উচিত না। কারণ হচ্ছে সে যদি বিশ্বাস না করে তার নিজের আইডিয়ার উপরে, এবং সে যদি তার কাছে 100 টাকা থাকুক 1 লাখ টাকা থাকুক, সে যদি নিজে ইনভেস্ট না করে, ওয়াই শুড আই ইনভেস্ট অন ইউ ইফ ইউ আর নট ইনভেস্টিং ইউর মানি। আর আমি তো এটা বিশ্বাস করবো যে 5,000 টাকা ছিল না, 5,000 টাকা ছিল না ইনভেস্ট করার, ছিল তো। রাইট। সো দেন ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে ভাই তুমি নিজে কত টাকা দিছো? তো আমি শুনবো হ্যাঁ আচ্ছা তাহলে লাইক 2 লাখ টাকা দিয়ে আমি শুরু করছি, আচ্ছা ঠিক আছে ফাইন। নেক্সট হচ্ছে যে দেন হচ্ছে যে আচ্ছা তারপরে ফার্স্ট কার কাছে গেছো? ফার্স্টেই ইনভেস্ট করে ফ্রেন্ডস ফ্যামিলিজ এন্ড ফুলস বলা হয়। দ্য আর্লি ইনভেস্টর অফ ইউর কোম্পানি বা অফ ইউর ইনিশিয়েটিভ ইজ ফ্রেন্ডস ফ্যামিলিজ এন্ড ফুলস। ফ্রেন্ডস মানে কি? খুব ক্লোজ বন্ধু বান্ধব, যারা কিনা এই কারণে টাকাটা দিচ্ছে যে এরকম না যে আমার বন্ধু খুব ফাটায় ভালো হবে, দিচ্ছে এই কারণে যে আমার বন্ধু একটা কিছু করতেছে, আমি তাকে সাপোর্ট করতে চাই, এইটার কারণে কিন্তু দেয়। রাইট। দ্বিতীয় দিচ্ছে বাবা মা, হ্যাঁ, তারপর খুব ক্লোজ চাচা চাচা মানে আত্মীয় স্বজন খুব ক্লোজ যারা, যে দিচ্ছে ছেলেটা একটা কিছু করতে চাচ্ছে, মেয়েটা একটা কিছু করতে চাচ্ছে, তাকে সাপোর্ট দিচ্ছে। সে কিন্তু এই পুরো টাকা মাইর গেলেও তার কিচ্ছু যায় আসে না, সে পরের দিন ভাত খাইতে দিবেন এরকম না। দে জাস্ট আপনি ভাই কি জিনিস বানাচ্ছেন, কি সার্ভিস বানাচ্ছেন, কারণ মানুষ প্রত্যেকেই তার নিজের একটা এক্সটেন্ডেড দুনিয়া তৈরি করতে চায়। রাইট। এবং সে যা কেনে যা ব্যবহার করে সবকিছুই যদি সেটাই সে কেনে যেটা তার গল্প বলে। রাইট। রাইট। এইটা যদি মাথায় রাখে না কেউ সবসময়, তাহলে আসলে তার চ্যুতি হবে না, মানে বিজনেস করতে যে হ্যাঁ আপস এন্ড ডাউনস হবে, কিন্তু সে মানে রাস্তা হারাবে না। তো রাস্তার দিশা হচ্ছে যে যার কাছে আমি বিক্রি করতেছি, যার কাছে আমি হচ্ছে তাকে আমি মূল্য দিচ্ছি কিনা, তার ভ্যালুজ আমি প্রায়োরিটি দিচ্ছি কিনা। এই বিজনেস একটা লম্বা রেসের ঘোড়ার মতো, ইজ নট এ 100 মিটারের স্প্রিন্ট না, এটা একটা ম্যারাথন। হ্যাঁ, এই যে প্রথম যে 1-2 বছর এটা কিন্তু আপনাকে করতে হবে আপনার পয়সা দিয়ে, আপনার যে ফ্রেন্ডস ফুলস ফ্যামিলিজ দিয়ে, সেখানে সাকসেসফুল হওয়ার পরে দেন অন্যরা আসবে ইনভেস্ট করতে। তো সেটা আরেকটা ডিফারেন্ট। এটা আস্তে আস্তে স্কেল করা, নার্চার করা, অপারেশন বিল্ড করা এবং নেটওয়ার্ক বিল্ড করা। আজকালকার যে যুগটা আসছে সেটা আমি মনে করি যে প্রত্যেকেই এক একটা আসলে পার্সোনাল ব্র্যান্ড। রাইট, ইউ আর পার্সোনাল ব্র্যান্ড, আই এম পার্সোনাল ব্র্যান্ড, এবং 8 বিলিয়ন মানুষ আছে, প্রত্যেকেই একটা পার্সোনাল ব্র্যান্ড। কারণ আমার এই ফেস, আমার এই চিন্তা, আমার এইটা কিন্তু আর কারো নাই। সো তার মানে আমি এক পিস ইউনিক, আপনি এক পিস ইউনিক, এবং মানুষ যেহেতু মানুষের সাথেই কানেক্ট করে দিন শেষে। সো তার মানে এই জায়গাটার পেছনে যদি একটু সময় দেয় সবাই উদ্যোক্তারা, যে পার্সোনাল ব্র্যান্ড মানে কি খালি সারাদিন নিজের আলাপ করা, নিজের প্রোডাক্টের আলাপ করা, নিজের প্রোডাক্টের মাইকিং করা, তা না কিন্তু, বাট জাস্ট শেয়ারিং যে আপনি কি বিলিভ করেন, আপনি জাস্ট শেয়ারিং ইউর জার্নি। আমি কিন্তু 7-8 বছর নিজে আগে বিজনেস করছি, ফেল করছি, সাকসেসফুল হয়েছি, ফেল করছি, সাকসেসফুল হয়েছি। 7-8 বছর পরে এসে আমি যে মানে ইনফ্যাক্ট 9 বছর পরে এসে যে আমি পডকাস্টে এসে কিছু জিনিস শেয়ার করতেছি। এর আগ পর্যন্ত আসলে কিন্তু আমি আসলে আমার জার্নি শেয়ার করতেছিলাম, এবং আমার যে পুরো ট্রাস্ট বিল্ডিংটা হইছে মানুষের কাছে, এটা হইতেছে যারা এই গত 7-8 বছর ধরে আমাকে একদম জিরো থেকে, যেদিন আমি চাকরি ছেড়ে শুরু করছি, বলছি যে এই যে চাকরি ছেড়ে শুরু করলাম, তখন থেকে আমাকে দেখতেছে, এবং একদম জিরো থেকে কিভাবে আমি আস্তে আস্তে এই পুরো গল্পটা, এই জার্নিটা তারা জানে। এবং এই জার্নির সময় আমি সবসময় যেটা করি যে আমি এটা করতে যাচ্ছি এটাও শেয়ার করি, আমি এটা করছি এরকম লার্নিং হয়েছে সেটা আমি শেয়ার করি, যেন আমার ভুল থেকে হোক, আমার সফলতা ছোট ছোট যা আছে সেখান থেকে হোক, যারা আছে অন্যরা যেন কিছু লার্নিং নিতে পারে। সো এই গত 10 বছরে আমি আমার গল্পের অংশ শেয়ার করতেছিলাম, সো দ্যাট আদার পিপল ক্যান লার্ন। আর গত 1-1.5 বছরে যখন আমি আরো অনেক উদ্যোক্তাদের সাথে কথা বলতেছি, কাজ করতেছি, তাদেরকে সাপোর্ট দিচ্ছি, তখন তাদের গল্পগুলো শোনার সুযোগ হচ্ছে, তাদের থেকে লার্নিং এর সুযোগ হচ্ছে। এখন এটাকে স্কেল করার জন্য এই যে পডকাস্টে এসে একটু বড় আকারে শেয়ার করা, আমরা পার্সোনাল ব্র্যান্ডটা বিল্ড করাটা খুব ইম্পর্টেন্ট এই যুগে এসে, রাইট। একজন ফাউন্ডারের জন্য। উদ্যোগ মানে এন্টারপ্রেনারের সোল পারপাস, মেইন অবজেক্টিভ হচ্ছে টু সলভ এ প্রবলেম, কোনো একটা সমস্যার সমাধান করা। এবং এই কাজটা সে যদি খুব ভালো মতো করতে পারে তাহলে রেজাল্ট হচ্ছে মানি। ওকে। সো তার মানে একজন এন্টারপ্রেনারের মাইন্ডসেট হচ্ছে ওইটা। এন্টারপ্রেনার এই কারণেই এন্টারপ্রাইজ শুরু করে, টু সলভ এ প্রবলেম, নট টু মেক মানি। আর একজন ব্যবসায়ী তার কিন্তু প্রবলেম সলভ করার উদ্দেশ্য নিয়ে সে শুরু করে না। হয়তো সে একটা মার্কেটে গ্যাপ পাইছে, একটা অপরচুনিটি পাইছে, কিংবা সে ভাবতেছে এই জায়গাটায় ব্যবসা করলে আমি আমার ফাইন্যান্সিয়াল ওয়েলবিং হবে, আমার পরিবারকে আমি খাওয়াইতে পারবো, আমি আরো 5 জন মানুষের চাকরি দিতে পারবো। সো তার মানে তার সবসময় এটা থাকে যে মানি ক্রিয়েশন, মানি মেকিং। এই দুইটার পার্থক্য আগে বোঝা দরকার যারা শুনতেছে, যে আমি কি আসলে ব্যবসা করতে চাচ্ছি নাকি আমি
উদ্যোক্তা হইতে চাচ্ছে হুম। বা এন্টারপ্রেনার হইতে চাচ্ছে, কারণ যে উদ্যোক্তা হইতে চায় তার কয়েকটা মাইন্ডসেট থাকা লাগে। এই প্রশ্নটাতে আসি যে হুম। আমি আসলে এন্টারপ্রেনার, আই এম নট এ বিজনেসম্যান। হুম, হুম। হ্যাঁ, আই হ্যাপেন টু ডু বিজনেস বিকজ এটা ভালো হইলে বিজনেস হয়, বাট আমি শুরু করছি বিজনেস করার জন্য না বা টাকা কামাইয়ের জন্য না। তো একজন এন্টারপ্রেনারের প্রথম যে ইয়াটা আছে, এই যে প্রবলেমটা সে সলভ করতে নামছে বা যাদের জন্য সে প্রবলেমটা সলভ করতে নামছে, সে তার প্রতি তার প্রচন্ড পরিমাণে ভালোবাসা থাকতে হবে। হুম, এই কজটার প্রতি, এই হুম। প্রবলেমটা সলভ, এটা শেষ না দেখে আমি থামবো না, হুম, হুম। এইরকম একটা জেদ। হুম। এবং পাশাপাশি এটা, এই প্রবলেমটার প্রতি তার ভালোবাসা থাকতে হবে, হুম, সমাধানটার প্রতি না। হুম। সমাধান এটা কাজ না করলে ওইটা, ওইটা কাজ না করলে ওইটা, কারণ আমরা সমাধান কোনটা হতে পারে এই প্রবলেমটা এটা তো আমরা জানি না এটা আমরা এখন। এখনো জানি না। হুম। সো আমি সমাধান 1 ট্রাই করছি, কাজ করে না, সমাধান 2 ট্রাই করছি, কাজ করে না, সমাধান 3 ট্রাই করছি, কাজ করে না, তারপরে সমাধান 4 এ 1 2 3 থেকে কিছু কিছু জিনিস নিয়ে যখন সমাধান 4 নামাইছি হুম। তখন কাজ করতেছে। সো তার মানে এন্টারপ্রেনারের সেকেন্ড যে ইয়াটা সেটা হইতেছে যে ফেইল করার প্রতি তার ভয় থাকা যাবে না। হুম, আমি ফেল করব, আমি ফেল থেকে শিক্ষা নিব, আবার আমি চেষ্টা করব, আবার আমি চেষ্টা করব। সো হুম। আমি শেষ না দেখে ছাড়ব না। হুম। এবং এই যে একটা পেশেন্স হুম, হুম। এবং পারসিভিয়ারেন্স, কচ্ছপের মতো কামড় দিয়ে পড়ে থাকার যে হুম। ধৈর্য, হ্যাঁ। সাহস, সংযম, কামনেস, যেভাবেই বলি না কেন, এইটা থাকতে হবে। হুম। কারণ সে জানে যে এইটা একদিনে, 1 বছরে, 3 বছরে শেষ হওয়ার জিনিস না। কারণ হুম। এইটা যদি এত সহজ সমস্যাই হইতো তাহলে এটা সমাধান হয়ে যেত। যেহেতু এখনো হয় নাই তার মানে এটা সহজ প্রবলেম না। এটা 2-5 বছরের সমাধান হবে না। সো দ্যাট ইজ এ ভেরি ইম্পোর্টেন্ট মাইন্ডসেট। এটা একজন সফল উদ্যোক্তা থাকতে হবে। হুম। এবং আপনি যদি তাকায় দেখেন, আ কেউই আসলে 10 বছরের আগে, হুম। মিনিমাম 10 বছরের আগে হুম। সে সফলতার মুখ দেখে নাই তার হুম। বিজনেসে। হুম। সেটা এলন মাস্ক ধরেন, আপনি স্টিভ জবস ধরেন, আমাদের সোহাগ ভাই ধরেন। হ্যাঁ। 10 বছর কিন্তু তাকে আগে এইটা নিয়ে লেগে থাকে। তারপর থেকে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে চেঞ্জ হয়, এবং তারপরে যখন গ্রোথ আসা শুরু হচ্ছে তখন কিন্তু খুব ফাস্ট গ্রোথ হচ্ছে। হুম। কিন্তু কয়জনের এই 10 বছর, এক ডেকেড এই একটা জিনিস নিয়ে বা এই একটা প্রবলেম নিয়ে সে লেগে থাকতে পারবে? এই সময় অনেক আপ এন্ড ডাউন হবে। তার ব্যক্তিগত জীবনে তার চারপাশে অনেক কিছু হবে। অনেক মানুষ তাকে ধোঁকা দিবে। অনেকবার সে মানে পড়ে যাবে, তাকে আবার উঠতে হবে। সারা পৃথিবীতে এমন অনেক কিছু ঘটবে যেটার কারণে ব্যবসা ইমপ্যাক্টেড হবে। হ্যাঁ। এই সব কিছুকে রেখেও সাইডে সে যে এই যে আগায়া যাবে, এটার জন্য এই ধরনের কিছু গুণাবলী ছাড়া এটা সম্ভব না। ব্যবসায়ী যারা, তাদের ডিফারেন্ট মাইন্ডসেট, মানে তাদের হয়তো ডিফারেন্ট স্কিল সেট থাকতে হবে, হুম, হুম। ডিফারেন্ট মাইন্ডসেট থাকতে হবে। কিন্তু উদ্যোক্তাদের এই মাইন্ডসেট গুলো খুব জরুরি। ওকে। 40 এর পরে আসলে পুরুষ মানুষ আসলে সাবালক হয়। হুম। কারণ 40 এর পরে একটা পুরুষের যা দায়িত্ব সেগুলো সাধারণত সে পালন করে ফেলে। হুম, হুম। সে ছেলে, সে হাসব্যান্ড, সে বাবা, হুম, হুম। এবং সে কোথাও একটা জায়গায় কাজ করে, জব হুম, করে। হুম। তো এই যে মানে কয়েকটা রোল থাকে একটা পুরুষের, এগুলো সবগুলাই যখন তার পালন হয়, তার ভেতরে আসলে প্রকৃত ম্যাচুরিটিটা আসে। এবং আপনিও বাবা, সো বাবা হওয়ার পরে যে আবার ম্যাচুরিটিটা আসে, যে লাইফের পরিবর্তন এবং প্রায়োরিটিটা আসে, এটা কিন্তু বাবা হওয়ার আগ পর্যন্ত জীবনে আসবে না। জি। তো এইজন্যই বলা হয় যে 40 এর আগে আসলে ছেলেরা সম্পূর্ণরূপে আসলে হয় না, ম্যাচিউরড হয় না। সো ফার আপনার এখন লাইফ লেসন কি? আমি যদি ৩ টা লাইফ লেসন আপনাকে শেয়ার করতে বলি, আপনি কি শেয়ার করবেন? একটা হচ্ছে যে জীবনে সুখী হওয়াটা খুব জরুরি, এবং এটা বুঝতে পারাটা জরুরি যে আমাকে কি সুখ দেয়, হুম, হুম। কি করলে আমি হ্যাপি হই, এবং সেটা আমি করতে পারি কিনা। আমি যেমন হইতেছে খুব প্রাউডলি বলি যে সারা পৃথিবীতে যদি 10 টা সুখী মানুষের তালিকা করা, আমি 7 নম্বরে থাকবো। আচ্ছা। প্রাউডলি বলি। হ্যাঁ। কারণ কি? কারণ হচ্ছে যে আমি যে কাজটা করতেছি হুম। সেটা আমি খুব ভালোবাসি, এবং আমি এত বেশি ভালোবাসি যে এটা যে গত 10 বছরে কত কিছু যে গেছে লাইফের উপর দিয়ে, কিন্তু স্টিল যে আমি করে যাইতে পারতেছি বিকজ আমি কাজটা খুব ভালোবাসি। কাজ আর আমার কাছে কাজ লাগে না। দ্বিতীয় হইতেছে যে ব্যক্তিগত জীবনে 2-3 টা সিদ্ধান্ত খুব ঠিকভাবে নিতে হয়। একটা হচ্ছে কারে বিয়ে করব। সেই মানুষটার সাথে যেহেতু সারা জীবন থাকবো, সেই মানুষটার সাথে আমার যদি মিলে যায়, আল্লাহ যদি তার সাথে আমাকে সিঙ্ক করে দেয়, তাহলে আবার জীবন অর্ধেক মানে মানে হ্যাপি। হুম, মানে সো হ্যাপি হওয়ার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। এবং 3 নাম্বার হচ্ছে যে আমার কোনো হায়ার কলিং আছে কিনা। আমি এইটা পেলে সুখী হব, এইটা হইলে আমি সুখী হব। এইটা এইভাবে মানুষ সুখী হয় না। এইটা দিস ইজ দ্য বিগেস্ট লাইফ লেসন আমার জীবনের ক্ষেত্রে। আমি যদি শেয়ার করি, মানে বিয়ন্ড বিজনেস, বিয়ন্ড এভরিথিং, জীবনে হ্যাপি হওয়াটা ইম্পর্টেন্ট, এবং হ্যাপিনেস কেউ কাউকে দেয় না। হ্যাপিনেস ইজ এ চয়েস। ওয়াও! খুবই সিম্পলিস্টিক ওয়েতে মানে আপনি এত গভীর কথা বলে দিছেন। অ্যাকচুয়ালি মানে খুবই পাওয়ারফুল। তো ভাই